ঘুষের টাকা বুঝে নিতে প্রয়োজনে ফ্ল্যাট বিক্রি কিংবা বন্ধকের পরামর্শ বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ডেসকোর এক কর্মকর্তার। অতিরিক্ত জরিমানার ভয়ে গ্রাহক তা করে ৫ লাখ টাকা তুলে দেন কোম্পানিটির কাফরুল বিভাগের সহকারী প্রকৌশলী মফিদুল ইসলামকে। অথচ তার হাতে ৩.৫ লাখ টাকার জরিমানার স্লিপ দেওয়া হয়। অবৈধ সংযোগ নিয়ে এই বাণিজ্যে মেতেছেন ডেসকোর কিছু অসাধু কর্মকর্তারা। সুমন তানভীরের ২ পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। রেকর্ড করতেছেন? আমাকে কাজ শেখানোর দরকার নেই। আপনি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে জরিমানার একটি কাগজ দেখাতেই এমন ক্ষেপে যান ডেসকোর কাফরুল সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ বাইজিদ। তার এই মেজাজ হারানোর কারণ বোঝা দেয়। আমাকে কাজ শেখানোর দরকার নেই। আপনি তো তদন্ত করতে পারেন। ৫ লক্ষ টাকা নিচ্ছে, আরো বেশি নিতে পারে। যে কারণে তার কাছে যাওয়া। এবার সেই গল্পটা দেখে আসা যাক। মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড সংলগ্ন এই বাসাটিতে অবৈধ সংযোগের লাইন থাকায় বাড়িটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডেসকো। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে লাইন কাটার পরই ১০ লাখ টাকা জরিমানার ভয় দেখাতে শুরু করে আলী হোসেন নামে ডেসকোর এক সুপারভাইজার। তার পরের গল্পটা বাড়ির বাসিন্দাদের কাছেই শোনা যাক। আপনাদের তো বিল কমাইতে পারতেছি না, এখন আপনারা যদি চান তাহলে অন্য কোনো রাস্তা আছে আর কি, মানে অন্য কোনো সাইড দিয়ে আর কি আপনারা একটা সমাধান করুন। এটা মফিদুল স্যার বলছে। আমরা একটা অ্যামাউন্ট মানে ব্যাংকে জমা দিব, আর বাকিটা আমরা কি করি না করি এটা আপনার দেখার বিষয় না। তারপরে আমরা আর কি ওনার টাকাটা আর কি ওনার অফিসেই ওনার হাতেই দিয়ে আসছি। ওনাদের ১০ লক্ষ টাকা, মানে এখানে ১০ লক্ষ ৯,৬০,০০০ না, যাই হোক ১০ লক্ষ টাকায় দাবি, পরে ৫ লাখ শেষ হয়েছে, ৫,২০,০০০ শেষ হয়েছে। বারবার যে আমি বলতেছি যে আমাদের হাতে এখন টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, বাবা মা নাই, তো আমরা এটা কিভাবে বেয়ার করব। উনি বলছে যে হয়তো একটা ফ্ল্যাট বিক্রি করে দেন। আমরাও বুঝাইতে পারি না। আমাদের অনেক হুমকি দামকি উচ্চবাচ্চ, বিশেষ করে মফিদুল, আর ওই লোকটার নাম যেন কি, হ্যাঁ আলী হোসেনকে মারাত্মক ভয়ভীতি প্রদর্শন করছে। মানে তাদের তো একটা ইন্টেনশন ছিল, এবং এলাকায় এদের কাজ, এরকম কাজ আরো ২-১টা হয়েছে। পরে এ নিয়ে সহকারী প্রকৌশলী মফিদুল ইসলামের সঙ্গে ৫ লাখ টাকায় রফা দফা হয়। ফ্ল্যাট বন্ধক রেখে তাকে সেই টাকা দেন ওই গ্রাহক। পরের দিন জরিমানার এই কাগজটি ধরিয়ে দেওয়া হয় বাড়ির মালিককে, যেখানে স্পষ্ট ৫ লাখ টাকা নয়, ২,৮৪,০০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন তিনি। বাকি টাকা গেল কোথায় জানতে কাফরুলের ডেসকো কার্যালয়ে মফিদুলের কক্ষে টিম ৭১। তার দাবি অতিরিক্ত কোনো টাকা নেননি তিনি, তবে ব্যাংকে জরিমানার টাকা দিয়েছে কে, এমন প্রশ্নে অসংলগ্ন কথা বলতে থাকেন এই কর্মকর্তা। ৫ লক্ষ টাকা আপনার হাতে দিয়েছে, এবং এই যে বুদ্ধিটা যে বাড়ি আপনি বন্ধক দিতে পারেন, ফ্ল্যাট বিক্রি করতে পারেন, শেষে আপনার বুদ্ধি, আপনি বুদ্ধি দিয়ে দিয়েছেন। না, আমি না, স্যারের সাথে আলাপ হয়েছে, স্যারের সাথে আলাপ, শুধু আমি একটা ডিসিশন না। তো আপনি যে টাকা জমা দিয়েছে সেই বলতে পারবে এটা। আপনার কাছে টাকা দিয়েছে না, অবশ্যই না। হ্যাঁ, প্লিজ ভাই, মানে আপনি ওখানে কথা বলেন, স্যারের সাথে কথা হয়েছে, স্যার দেখায় কথা বলতে হবে। তবে এই ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী সুপারভাইজার আলী হোসেন অকপটেই জানিয়ে দেন মফিদুল ইসলামের মাধ্যমেই টাকা জমা হয়েছে ব্যাংকে, আর সেই স্লিপ আলীকে দিয়েই গ্রাহকের কাছে পাঠান মফিদুল। তবে মধ্যস্থতাকারী হিসেবে যে ২০,০০০ টাকা নেওয়ার কথা আসছে সেটি নেননি বলে দাবি করেন আলী হোসেন। আপনার মাধ্যমে ওনার কাছে এসে দিয়েছে? আমার মাধ্যমে বলতে কি, পরামর্শ দিচ্ছি যে উনি যেহেতু ডিল করেন বিষয়টা, আপনারা সম্পূর্ণ তার সাথে কথা বলুন। উনি সরাসরি কথা বলছে যে এখানকার যে ছেলেটা ওই বিপুল না কি বলে, বিপুল, হ্যাঁ, উনি নিজেই আইসা, উনি ওনার বোন, ওনারা ডিল কথা বলছে। বলবেন এই ২০,০০০ টাকা পরামর্শ কি? না, ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এই ২ টাকা আপনি দিয়ে এসেছেন? হ্যাঁ, ওনার কাছে আমি দিয়ে এসেছি। টাকা আপনি জমা দিয়ে দিচ্ছেন? না, টাকা আমি জমা দিই। এই কাগজ আপনি পাইলেন? আমি অফিস থেকে দিচ্ছি। শোনা, মফিদুল সাহেব আপনাকে স্যার এটা দেওয়ার জন্য বলছে। মফিদুল সাহেব আপনাকে দিচ্ছে যে এটা কাগজটা দিয়ে আসেন, উনি আসলে পরে কাগজটা দিয়ে দিন। তার মানে মফিদুল সাহেব অন্য কাউকে দিয়ে টাকাটা জমা দেওয়া হয়েছিল হয়তো। বিষয়টি নিয়ে কাফরুল সার্কেলের নির্বাহী প্রকৌশলী
আব্দুল্লাহ বাইজিদের সঙ্গে কথা বলতে গিয়ে উল্টো ক্ষোভের মুখে পড়তে হয়। বিভিন্ন বস্তিতে তার কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে যে অবৈধ সংযোগ চলছে সে বিষয়েও কোনো কথা শুনতে রাজি নন তিনি। আরো বেশি নিতে পারে, বাট ইউ হ্যাভ টু, ইট শুড বি অফিশিয়াল। আমরা যে ফাইন্ডিংস পেয়েছি আপনার লোক টাকা নিয়ে, ঠিক আছে, আপনি আপনার ফাইন্ডিংস নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। তবে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হ্যালো, আসসালামু আলাইকুম। সুমন তানভীর, ৭১, ঢাকা। প্রবাসীদের লাগেজ কাটা কিংবা হয়রানি প্রতিদিনের চিত্র ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে সেই চিত্র কিছুটা বদলেছে। যাত্রীরা জানান সেবার মান আগের চেয়ে ভালো। আর প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন যাত্রী সেবাকে তাদের প্রধান গুরুত্ব হিসেবে দেখছেন। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিকের ৪র্থ পর্ব আজ। এর আগে আমার লাগেজ কাটা ছিল আসার সময়। কক্সবাজারের তৌহিদুল ইসলামের কয়েক বছর আগের অভিজ্ঞতা এরকমই। 2024-এর ৫ আগস্টের আগে বিমানবন্দরের স্বাভাবিক চিত্রই ছিল এমন। প্রবাসীদের লাগেজ কাটা আর হয়রানি ছিল প্রতিদিনের কাজ। গণ অভ্যুত্থানের পর তৌহিদ ছুটিতে দেশে এসেছেন, আবার কাজে ফিরেও যাচ্ছেন। এখন কেমন অভিজ্ঞতা শুনবো তার কাছে। এখন মোটামুটি ভালো। আমি এখন আসছি 1 মাস আগে আসছি, আবার 1 মাস পর রিটার্ন হচ্ছি, এখন ভালো। হঠাৎ বদলে যাওয়ার মতো বিমানবন্দরের ভেতরে হেল্প ডেস্ক যেন সচল হয়ে উঠেছে। যাত্রীদের ট্রলির জন্য অপেক্ষা করতে হচ্ছে না, বোর্ডিং পাস পেতেও কালক্ষেপণ করা লাগছে না। সবচেয়ে বড় বিষয়, দেশে ফিরে তাদের লাগেজটা অক্ষত পাচ্ছেন। পরে টেলিফোন আর ফ্রি ইন্টারনেট সেবাও পাচ্ছেন যাত্রীরা। এর আগের ছুটিতে আসছে, একটু দেরি হয়েছে মালটা, তারপরেও মাল কোনো সমস্যা নেই, কাটা ছিঁড়া হয় নাই। এর আগে যে কিছু লোক ছিল কোনো কাজকাম করে নাই, তারা এসে ওর দেখলাম ভালোই কাজকাম করে। 4 বছর পরে আসছি 2 মাসের জন্য, 2 মাস পরে চলে যেতেছি আর কি। আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস আগে থেকে। বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে অতীতে হয়রানির অভিযোগের মাত্রাও কমেছে। মনে করেন লাগেজ পাওয়াটা একটু তাড়াতাড়ি লাগেজটা পাইছি, আর একটু 25 মিনিট ডিলে হয়েছে। রিসেন্টলি করছে, বেশ ভালোই ছিল, আগের থেকে ডেভেলপ মনে হয় আর কি। তবে ফ্লাইট বিলম্বের বিড়ম্বনা আছে আগের মতোই। 2024 সালের 5 আগস্টের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র কিছুটা বদলেছিল। সে ধারা এখনও আছে, তবে যাত্রীরা এর থেকে বেশি যাত্রী সেবা দাবি করছেন। প্রতিমন্ত্রী জানান, যাত্রী সেবার বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ। একটু সময় নিয়ে বিমানবন্দরের চিত্র বদলাতে চান তারা। যে আগে ব্যাগেজ আসতে অনেক সময় লাগতো, 1 মাস থেকে কিন্তু একটু তড়িৎ গতিতে আসছে। সেগুলি আমাদের লিডারশিপে আমরা চেষ্টা করছি একটা ঠিক করার জন্য। জনগণ যারা রিমিটেন্স যোদ্ধা, স্পেশালি প্রবাসী যারা টাকা পাঠায়, শ্রমিকরা, তারা যাতে কোনোভাবে ভুক্তভোগী না হয়। বিমানবন্দরকে যাত্রী বান্ধব করবে বিএনপি সরকার, নাকি বস্তা পচা প্রতিশ্রুতির মধ্যেই আটকে থাকবে, তাই দেখার অপেক্ষায়। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে যখন বাংলাদেশ সহ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, এরকম সময় এই সমঝোতা স্মারক সই হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা বাংলাদেশের রয়েছে তাতে ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। এই চুক্তির মাধ্যমে তেল, গ্যাস থেকে শুরু করে জিওথার্মাল এবং বায়ো এনার্জি খাতেও প্রযুক্তি ও দক্ষতা বিনিময় করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রে এটা সহায়ক হবে। It will give us a long-term energy access, energy security, for which I thank my own Prime Minister, Mr. Tariq Rahman, and President Trump for the efforts that have gone for making this possible. I think there's tremendous room for energy cooperation to the benefit of American businesses and to the benefit of industry, and most importantly, the people and citizens of Bangladesh, our friends and partners forever. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।
নীল প্যানেল থেকে সভাপতি পদে AM মাহবুব উদ্দিন খোকন 2984 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন 788 ভোট। নীল প্যানেল থেকে সম্পাদক পদে 2582 ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ আলী। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের AKM রেজাউল করিম খন্দকার 786 ভোট পেয়েছেন। সদস্যে একটি পদে জয় পেয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল প্রার্থী। গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 2 দিনে 4048 জন আইনজীবী ভোট দিয়েছেন। গণনা শেষে বৃহস্পতিবার রাত 2টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ 11টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুয়েটে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর MM শরীফুল করিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন। নবনিযুক্ত উপাচার্যরা 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন, তবে রাষ্ট্রপতি যে কোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে গত মার্চে 7টি বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে বদল আনা হয়েছিল। বাংলাদেশে একদিকে আবাদি জমির পরিমাণ কমছে, অন্যদিকে উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা ও জৈব পদার্থের মাত্রা। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন টেকসই রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আল মামুনের ছবিতে বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। বাংলাদেশে মোট কৃষি জমির পরিমাণ প্রায় 2 কোটি একর। এর মধ্যে আবাদযোগ্য জমির পরিমাণ 1,85,00,000 একর। জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘরবাড়ি, শিল্প কলকারখানা ও সড়ক নির্মাণ এবং নদী ভাঙনে বছরে গড়ে 0.5% হারে কমছে জমি। সাথে অতিরিক্ত সার, কীটনাশক ও হরমোন ব্যবহার করায় জমি হারিয়ে ফেলছে উর্বরা শক্তি। প্রায় 79% মাটি গাছের জন্য, উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় উপাদান সেইগুলো সরবরাহ করতে পারে না, মানে ঘাটতি আছে। যেমন ধরেন এখন হাম হচ্ছে, তো হাম হচ্ছে ভাইরাস প্রোটেক্ট করে হচ্ছে শরীরে জিঙ্কের। তা আমাদের মাটিতে প্রায় 56% মাটিতে জিঙ্কের ঘাটতি আছে। তাহলে আমাদের শরীর জিঙ্কের ঘাটতি, আমাদের শিশুদের শরীরে জিঙ্কের ঘাটতি আছে। 1 চিমটি মাটির মধ্যে প্রায় 1 বিলিয়ন 100 কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে। তো এই আধুনিক কৃষি, যেটা সার বিষের কৃষি, সেটার এই যে এত প্রাণ মাটির মধ্যে থাকে, তাদের কথা বিবেচনা করে চাষাবাদ করে না। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, উনি বললেন বাংলাদেশের প্রায় 1/3 জমি টক্সিক হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি। এটা একটা বিরাট কনসার্ন এবং এটাকে টেক কেয়ার করতে হবে, দেখতে হবে। একই জমিতে বছরে 3 ফসল আবাদ করায় মাটি বিশ্রাম পাচ্ছে না। সাথে গোবরসহ জমির উর্বরা শক্তি বৃদ্ধিকারক জৈব উপকরণ বাড়াতে না পারলে খাদ্য উৎপাদন হুমকিতে পড়বে বলে জানান কৃষি গবেষকরা। চাল ধোয়া পানি, কাঁচা ডিম, তারপরে চালের গোড়া বা গমের গোড়া, খোল, কুড়া, গোবর, তারপর জমির মাটি, একটু বুনো মাটি, টক দই, তারপরে তালের রস বা খেজুরের রস পুরানো, এইসব সব মিশিয়ে একসাথে রেখে দিলেই এই গরমের সময় 3 থেকে 4 দিনের মধ্যে এই ব্যাকটেরিয়াটা কালচার হয়ে যাবে। তারপরে আপনি যদি গোবরের গাদায় মিশায় দেন, তাহলে 1 মাসের মধ্যে গোবরটাকে ব্যাকটেরিয়া খেয়ে ডিকম্পোস্ট করে এটা সারে রূপান্তরিত করবে। সেটা খুব শক্তিশালী সার এবং এইটার 1:10, মানে এটার 1 লিটার সাথে আপনি যদি 10 লিটার পানি দিয়ে জমিতে স্প্রে করেন, তাহলে জমিতে পোকামাকড় এবং কীটনাশকের বিকল্প হিসাবে এটা ব্যবহার হয় এবং জমির যে মাইক্রোনিউট্রিশনের যে ঘাটতি আছে সেটা পূরণ হয়। বাংলাদেশে মোট রাসায়নিক সারের 50% বেশি ব্যবহৃত হয় ইউরিয়া। যদিও গবাদি পশুর মূত্র থেকে জমির নাইট্রোজেন তথা ইউরিয়ার চাহিদা পূরণ করা সম্ভব বলে জানান তিনি। একটা বড় গরু বছরে প্রায় 3000 লিটার চোনাই মানে প্রস্রাব করে। তো এইটার মধ্যে ধরেন 3000 লিটার এই পুরোটাই হচ্ছে ইউরিয়া সারের
কাজ করে, মানে নাইট্রোজেন বাড়াতে পারে। যে নালাগুলো দিয়ে চুনাগুলো গড়ে বাইরে চলে যায়, ফেলে দেয় কৃষক, সেই জায়গায় একটা পুরোনো ড্রাম বা মাটির ভাঁড় পেতে রাখবে এবং সেখান থেকে সেইটা তুলে সেখানে 1 লিটারের সাথে 1 লিটার চুনার সাথে 10 লিটার পানি মিশিয়ে যে কোনো গাছের গোড়ে দিলে, জমিতে দিলে আপনি নাইট্রোজেন বাইরে থেকে নাইট্রোজেন সার বা ইউরিয়া সার দিতে হবে না। প্রতি বছর প্রায় 8,000 ইটভাটার কারণে 6,000 একর জমির সমপরিমাণ উর্বরা মাটি কেটে নেওয়া হচ্ছে ইট তৈরিতে। সব মিলিয়ে কৃষি জমি রক্ষায় অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ আইনে রূপান্তর করেছে বিএনপি সরকার। এই জমিতে কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক কিংবা হরমোন ব্যবহার করা হয় না। জৈব সার দেওয়ার কারণেই মাটির মধ্যে এই যে উপকরণগুলো থাকার কথা সবগুলোই আছে। এতে মাটির সোঁদা গন্ধ থাকা মানেই বোঝা যায় এ মাটির উর্বরা শক্তি অনেক বেশি। বাংলাদেশের এখন প্রায় 2/3 জমিতে উর্বরা শক্তি একেবারে হারিয়ে গেছে। সেটাকে ফিরিয়ে আনতে হলে জৈব সারের ব্যবহারের কোনো বিকল্প নেই। সুশান্ত সিনহা, 71, ঘিওর, মানিকগঞ্জ। পদ্মা নদীর ওপর পদ্মা ব্যারেজ এখন আর স্বপ্ন নয়। বুধবার একনেকের সভায় ব্যারেজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। আর এতেই আশার আলো দেখছেন রাজবাড়ীর পাংশা উপজেলার অবহেলিত হাবাসপুরের মানুষ। তারা বলছেন এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য ও জীবনযাত্রা পাল্টে যাবে। বাঁচবে নদী, বাঁচবে মানুষ। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এপারে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর আর ওপারে পাবনা জেলার সদর উপজেলা, মাঝে প্রায় 6.5 কিলোমিটার নদীপথ। কিন্তু পদ্মার ভাঙন আর জেগে ওঠা চরের কারণে এখন এখানে রয়েছে 2.25 কিলোমিটার পথ। সেই পথেই নদীর ওপর হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ, আর সেতুর 2 পাশে হবে উন্নত মানের সংযোগ সড়ক। একনেকে পাশ হওয়া আধুনিক এই প্রকল্প পাল্টে দিতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিত্র। তাই পুরো রাজবাড়ী জেলা জুড়ে এখন বইছে আনন্দ। জেলাবাসীর মধ্যে কিন্তু খুবই আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং মসজিদে কিন্তু আপনার দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমরা এপার থেকে ওই পারে সহজভাবে যাইতে পারবো। এতদিন ধরে যেভাবে আমরা হাঁটা চলাচল করে যেভাবে যাওয়া আসা করছি, অনেক কষ্ট হয়েছে। 50-40 টাকা ভাড়া দিচ্ছে, তার কষ্ট হয়ে হুন্ডা যাত্রী বাড়তিছে না, কাদার মাঠে গাড়ি বাড়তিছে, মানুষের ক্ষেত ফসলে বৃদ্ধি যাচ্ছে। এলাকার মানুষ বলছেন পদ্মা ব্যারেজ হলে সারা বছর আশপাশের ছোট বড় সব নদীতে চাহিদা মতো পানি মিলবে, বাড়বে কৃষি উৎপাদন, থাকবে না নদী ভাঙন, বদলে যাবে মানুষের জীবনযাত্রাও। সরকার আমাদের এই কাজটা করুক যাতে কৃষকের ক্ষতিগ্রস্ত না হয়, দেশের উন্নয়ন হয়। এলাকাবাসী হয়তো দুহাত তুলে সেই দোয়াটাই করেছে যে এই ব্যারেজ যেন পাস হয়, এই দেশের যাতে উন্নয়ন হয়। রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পদ্মা ব্যারেজ হলে এই এলাকায় কৃষি উন্নয়ন, মাছের উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন হবে। বাঁচবে নদী, বাঁচবে মানুষ। পদ্মা ব্যারেজটা হলে এই এলাকার কৃষি উৎপাদন যেমন বাড়বে, এই এলাকার মানে ভয়ানকভাবে কৃষি উৎপাদন বাড়বে, মাছের উৎপাদন বাড়বে। এখানে আমাদের গাছপালা জীববৈচিত্র্যের একটা পরিবর্তন হবে। প্রকৃতি এখানে একেবারে খুবই ফুলে ফলে শোভিত হবে বলে আমরা মনে করি। প্রকল্পটি বাস্তবায়ন হলে কয়েকশো ছোট বড় নদীতে শুষ্ক মৌসুমে পানি পৌঁছে দেওয়া সম্ভব হবে, বাড়বে ফসল উৎপাদন, বলছেন সংশ্লিষ্টরা। এর সুফল পাবে 26টি জেলার অন্তত 7 কোটি মানুষ। মনিরা কাজরি, 71। নেত্রকোনার কলমাকান্দায় উবদাখালী নদীর পানি বেড়ে গোড়াডোবা হাওরের অস্থায়ী বাঁধ ভেঙে পানি ঢুকছে। এতে হাওরের বোরো ধান ও নিচু এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ার ঝুঁকিতে কৃষকরা। বৃহস্পতিবার বিকেলে গোড়াডোবা হাওরের অস্থায়ী বাঁধের একটি অংশ ভেঙে দ্রুত হাওরে পানি ঢুকতে শুরু করে। কৃষকরা বলছেন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন জানায়, উবদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টের বিপদ সীমার 96 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কংস নদীর পানি জারিয়া পয়েন্ট বিপদ সীমার 157 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধনু নদীর পানি খালিয়াজুড়ি পয়েন্টে বিপদ সীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এভাবে পানি বাড়লে জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। ঝিঙা, শসা, কাঁকরোল সহ প্রায় সব ধরনের সবজি 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া শিম 200 টাকা ও বাজারে নতুন ওঠা কচুরমুখী 160 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় আর পরিবহন খরচ বাড়ায় সবজির দাম বেড়েছে। এদিকে গত 2 সপ্তাহের মধ্যে ডিমের দাম ডজন প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা, সোনালী মুরগি 370 টাকা
ও দেশি মুরগি 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি 850 থেকে 1000 টাকায়। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সামুদ্রিক মাছের দামও কিছুটা চড়া রয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠিতে কোরবানির পশুর হাটে ভিড় বাড়ছে। তবে দাম বেশি হওয়ায় এখনো বেচাকেনা তেমন শুরু হয়নি, চলছে দর কষাকষি। অন্যদিকে মাদারীপুরে শেষ পর্যন্ত পশু পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠেছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠির নলছিটি উপজেলার শতবর্ষী পুরনো আখরপাড়া সাপ্তাহিক পশুর হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটের পরিবেশ। স্থানীয় বিক্রেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা। উপজেলায় এবার স্থায়ী ও অস্থায়ী মিলে 20টি পশুর হাট বসেছে। তবে এসব হাটে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। এবার গোখাদ্য ও ওষুধের দাম বাড়ায় পশুর মূল্য কিছুটা বেশি, তাই ক্রেতাদের আনাগোনা বাড়লেও চলছে দর কষাকষি। কোরবানির ধরেন খাবার টাবারের যে দাম, এতে গরুর দাম বাড়বে 100%। হাট বাজার ভালো আছে, বিক্রি করতে পারি, 5-7 গরু বেঁচে যাই। সামনে বাড়তে পারে, হ্যাঁ সামনে দাম আরো বাড়তে পারে যে আশা করি। এবার স্বাস্থ্যসম্মত পরিবেশে ও প্রাকৃতিক খাবার ব্যবহার করে গরু মোটা তাজা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে বস ইজারা হয়নি, সরকারি আদায় করা হচ্ছে। এখানে ইজারা মূল্য কম এবং কোনো হয়রানি হয় না। বিক্রেতা এবং ক্রেতা উভয়ের নিরাপত্তার ব্যবস্থা আছে। এদিকে মাদারীপুরে শেষ মুহূর্তে কুরবানি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তারা বলছেন দেশীয় খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে পশু লালন পালন করছেন। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর মূল্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন। খাওয়ানোর দাম বেশি, ভুসি ভুট্টা এগুলা দাম বেশি, আবার এই বদলার দাম বেশি। নজর যদি সরকার না রাখে তাহলে আমরা শেষ। বিদেশে যদি আবার গরু আছে রান্নার তলায় তাই তো ব্যস্ত পারব না, একেবারে জন্মে যাওয়া যাইতে যাবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাকৃতিক উপায়ে পশু পালন করতে খামারিদের সকল ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা আমরা বৃদ্ধি করছি। তাদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় কিছু কিছু প্রশিক্ষণও দিয়েছি। আর আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তারা মাঠে মাঠে উঠান বৈঠক করছে, আমরা এটা মনিটর করছি। মাদারীপুরে এবার কুরবানি পশুর চাহিদা রয়েছে 66,000, বিপরীতে প্রস্তুত রয়েছে 72,000 পশু। শাকিলা সিথি, 71। গ্রাহকের সেবায় গুলশান এভিনিউয়ে ঢাকা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এবং বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান AM হায়াতুজ্জামান খান এবং ঢাকা ব্যাংক চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার। বক্তারা বলেন, ভবিষ্যৎ উপযোগী, গ্রাহক কেন্দ্রিক এবং উদ্ভাবন নির্ভর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠায় ঢাকা ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।